স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। রামপুরা সুপার গ্রিডে ত্রুটির কারণে বিদ্যুৎবিহীন রাজধানীর বড় একটি অংশ। বসুন্ধরা, গুলশান, বনানী, আফতাবনগর ও পূর্বাচল এলাকার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া কারওয়ান বাজার, বাংলা মোটর, মহাখালী, মগবাজার, তেজগাঁও, ইস্কাটন, ফার্মগেট, রাজাবাজার, ঢাকা মেডিকেল সহ আরও কয়েকটি এলাকায়ও বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। রাত 9:41 থেকে সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। রামপুরা সুপার গ্রিডের 230 কেভি অংশে সমস্যা দেখা দিলে সংযুক্ত আরও কয়েকটি গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ডেসকো ও ডিপিডিসি। বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, কিছু লোক সাবেক সিইসি নুরুল হুদার বাসায় গিয়ে মব সৃষ্টি করে। তার বিরুদ্ধে মামলা থাকায় পরে গ্রেপ্তার করা হয়েছে। এরপর শেরেবাংলা নগর থানায় বিএনপির মামলায় গ্রেপ্তার দেখানো হয় কে এম নুরুল হুদাকে। বর্তমানে তিনি রয়েছেন ডিবি কার্যালয়ে। কে এম নুরুল হুদাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় একদল মানুষ মব সৃষ্টি করে তার বাসায় যায়। এ সময় ডিম ছুঁড়ে মারাসহ তাকে জুতার মালা পরিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। মামলার মূলত অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর বিষয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয়। উত্তরা 5 নম্বর সেক্টরের এখানে স্থানীয় জনগণ তাকে হেফাজতে নেয়। উত্তরা পশ্চিম থানা পুলিশ সেখানে যায়, গিয়ে তাকে নিয়ে আসে। তৎপরবর্তী সে এখন বর্তমানে ডিবি হেফাজতে আছে এবং পরবর্তী বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে। ইরান ইসরায়েল প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এমন দাবি করে ইরানের যে কোনো প্রতিশোধের জবাব সর্বোচ্চ শক্তির সাথে প্রতিহতের ঘোষণা দিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান শান্তি না চাইলে আরও হামলা চলবে। হোয়াইট হাউসে ফিরে আসার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে জাহির করেছিলেন শান্তির দূত হিসেবে। বুলি ছাড়ছিলেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করেই সমাধানের অংশ কষবেন ইউক্রেন, রাশিয়া ও গাজা ইসরায়েলের যুদ্ধ বন্ধে। Nuclear enrichment capacity and a stop to the nuclear threat. তবে বিগত 10 দিন ধরে চলমান ইরান ইসরায়েলের সংঘাতে যেন নাটকেও মোড় দিলেন ট্রাম্প। ইতি না টেনে বরং সংঘর্ষের উত্তেজনা বাড়িয়ে দিলেন তিনি। শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। পেন্টাগন বলছে, ইরানের শাসন ব্যবস্থা কিংবা সরকার পরিবর্তনের লক্ষ্যে এ হামলা করা হয়নি, বরং মূল লক্ষ্য পরমাণু স্থাপনা। ইরানের 3টি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির স্বপ্ন আজ তাদের জন্য দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না। ইরানের যে কোনো প্রতিশোধের জবাব সর্বোচ্চ শক্তির সাথে প্রতিহত করা হবে। অপারেশন মিডনাইট হ্যামার নামে পরিচালিত অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র বলছে, এতে ব্যাপক ক্ষতি হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনার। B-2 বোমারু বিমান স্থানীয় সময় শুক্রবার উড্ডয়ন করে। 18 ঘণ্টা পর নির্ধারিত লক্ষ্যে পৌঁছে হামলা চালায় বিশেষ এ বিমান। এ সময় ইরানের প্রতিরক্ষা বাহিনী থেকে কোনো গুলি ছোড়া হয়নি। এর আগে হামলার পর স্থানীয় সময় শনিবার রাত 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। এ সময় ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চালানো এই হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলে উল্লেখ করেন ট্রাম্প। পাশাপাশি জানান, ইসরায়েলের সাথে সমন্বয় করেই এই হামলা চালানো হয়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনা এরই মধ্যে ধ্বংস করা হয়েছে। এরপরও ইরান যদি শান্তি না চায়, তবে আরও বড় হামলা চালানো হবে। মনে রাখবেন, টার্গেট এখনো বাকি। আমি নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করছি যা আগে কখনো কোনো দল করেনি। ইসরায়েলের ভয়াবহ হুমকি মুছে ফেলতে আমরা এরই মধ্যে অনেক দূর এগিয়েছি। এর কিছুক্ষণের মধ্যেই হামলার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরানে হামলা চালানোর এই সিদ্ধান্ত বিশ্বের ইতিহাস বদলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসের রেকর্ডে থাকবে, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসন ব্যবস্থাকে অস্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের বুকে যুক্তরাষ্ট্রের হামলা সফল নাকি ব্যর্থ তা নিয়ে পাল্টাপাল্টি মত দিয়েছে পেন্টাগন ও তেহরান। তবে সফল বা ব্যর্থ যাই হোক,
যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিতে যাচ্ছে ইরান। এ লক্ষ্যে ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। অপারেশন মিডনাইট হ্যামার, ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের অভিযান শেষ হলেও ইরানের জবাব কি, কেমন এবং কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে তা নিয়ে বিশ্বমহলে চলছে আলোচনা বিশ্লেষণ। হামলার পর করণীয় নির্ধারণ করতে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় সোমবার ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। পুতিনের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমরা একে অপরের সাথে একসাথে কাজ করতে চাই। ইরানের স্থাপনায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো কূটনৈতিক আলোচনার সুযোগ নেই বলেও মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে এর আগেই মার্কিন হামলার প্রতিক্রিয়ায় চতুর্থ প্রজন্মের ক্ষেপণাস্ত্র খাইবার শেকান দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। আগের তুলনায় হামলা আরও তীব্র করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব অনুমোদন করেছে ইরানের সংসদ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানে মার্কিন হামলা আয়াতুল্লাহ আলী খামেনিকে আরও শক্তিশালী করবে এমন মন্তব্য করেছে রাশিয়া। আর মধ্যপ্রাচ্যে অনাকাঙ্ক্ষিত পরিণতির সতর্কবার্তা দিয়েছে চীন। এদিকে জাতিসংঘের সংখ্যা মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তবে মার্কিন পদক্ষেপের প্রশংসায় ঝরেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখে। এদিকে নিজ দেশের রাজনীতিবিদদের থেকেও সমালোচনা শুনতে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুদ্ধবিমান আঘাত হানার পরপরই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ইসরায়েল ইরান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ায় খোদ যুক্তরাষ্ট্রেই সমালোচনার ঝড় উঠেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে ডেমোক্র্যাট নেতারা বলছেন, কংগ্রেসের সম্মতি ছাড়াই আগ্রাসন চালিয়েছে ট্রাম্প প্রশাসন। এর জেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের ঝুঁকি উড়িয়ে দেয়া যায় না বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উল্লেখ করেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতা আলেকজান্দ্রিয়া ওকাসিও। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরেক পরাশক্তি চীন। মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপে অনাকাঙ্ক্ষিত পরিণতি ডেকে আনে উল্লেখ করে অতীতের মতো ওয়াশিংটন আবারও কৌশলগত ভুল করতে পারে বলেও সতর্ক করেছে বেইজিং। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে মস্কো। রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামের এক বার্তায় বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে এসে ডোনাল্ড ট্রাম্প এক নতুন যুদ্ধের শুরু করলেন। এই হামলা বরং আয়াতুল্লাহ আলী খামেনিকে আরও শক্তিশালী করবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন। এ হামলার কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করলেও ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। তবে ভিন্ন সুর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। মধ্যপ্রাচ্যে ইরানের পরমাণু কর্মসূচিকে গুরুতর হুমকি মোকাবেলা করতেই যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কাতার, কিউবা, মেক্সিকো, ভেনেজুয়েলা সহ আরও বেশ কয়েকটি দেশ। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। জুলাই ঘোষণাপত্র সংস্কার এবং বিচার নিশ্চিতের পর হতে পারে নির্বাচন, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জিতে এনসিপি জাতীয় সরকার গঠন করবে। নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দেওয়ার পর এসব কথা বলেন তারা। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন আবেদন করার শেষ দিনে নতুন রাজনৈতিক দলগুলোর আবেদনের হিড়িক পড়ে। আবেদন জমা দিয়ে কেউ কেউ সাংবাদিকদের কাছে নিজেদের প্রতীক ও দলের নাম তুলে ধরেন, অনেকে চুপচাপ চলে যান। দলগুলোর মধ্যে কোনোটির রয়েছে বাহারি নামও। রবিবার সকাল থেকে নির্বাচন কমিশনের সব শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন শুরু হয়। বিকেলে ইসিতে আসেন এনসিপির নেতারা। এ সময় দলটির নেতারা ইসির পুনর্গঠন চাই জানিয়ে বলেন, এটি না হওয়ার কোনো উপায় নেই। সারা দেশের মানুষের এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের সকলের
সদস্য ফর্মগুলো, আমাদের কমিটিগুলো, সম্পূর্ণ ডকুমেন্টস আমরা আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এগুলো আমরা দাখিল করছি। দ্বিতীয় প্রতীক হিসাবে আমরা রেখেছি কলম, তৃতীয় প্রতীক হিসাবে রেখেছি আমরা মোবাইল। তবে আমরা নির্বাচন কমিশনের কাছে এবং দেশবাসীর কাছে আবেদন রাখব, আমাদেরকে যাতে শাপলায় মনোনয়ন দেওয়া হয় এবং শাপলা মার্কার মাধ্যমেই জনগণের তাদের সরকার গঠন করে। আপনারা জানেন অধিকাংশ বাংলাদেশের মানুষ এনসিপির প্রতীক হিসাবে শাপলা চায়। জনগণের সেই পালসটা বুঝে আমরা আজকে নির্বাচন কমিশনে শাপলা প্রতীকের জন্য আমরা জমা দিয়েছি। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন জুলাই সনদ ও নির্বাচন নিয়ে। বিচারগুলো নিশ্চিত করা এবং গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, এবং আমরা জানি যে আপনারা জানেন যে জুলাই আসতেছে সামনে, এবং সেই জুলাই মাসে যাতে আমরা আমাদের সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোর যে বাস্তবায়ন, এবং গত এক বছরের মধ্যে আমরা আসলে কেন পারলাম না, আমাদের সীমাবদ্ধতাগুলো কি, এবং এই সরকার থাকা অবস্থায় সামনের সময়গুলো আমরা কিভাবে কাজে লাগিয়ে সেই দাবিগুলো পূরণ করব, সে বিষয়ে আমরা কাজ করব। এবারের নির্বাচনকে সামনে রেখে গত 10 মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন আহ্বান করা হয়। 20 এপ্রিলের মধ্যে আবেদন করে 65টি রাজনৈতিক দল। এনসিপি সহ 46টি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধন আবেদনের সময়সীমা 2 মাস বাড়িয়ে 22 জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। চলতি বছরে করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। গত 24 ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে 5 জনের, এর মধ্যে 4 জন পুরুষ ও 1 জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত 24 ঘন্টায় 621টি নমুনা পরীক্ষায় 36 জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার 5.8%। জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা 433 জন, আর মারা গেছেন 16। এদের বেশিরভাগই 60 ঊর্ধ্ব। শনাক্তের হার সবচেয়ে বেশি ঢাকা ও চট্টগ্রামে। এদিকে ডেঙ্গুতে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে আরও 329 জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 7,758 জন, আর মৃত্যু হয়েছে 32 জনের। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।